আসসালামু আলাইকুম। আমি ইসরাত আরিন এলিস আমন্ত্রণ জানাচ্ছি গ্রিনফিল্ড অনলাইন স্কুল থেকে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো, বাড়িতে আছো এবং নিরাপদে আছো। এই করোনাকালীন সময়টাতে আমাদের পড়ালেখার যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতিটুকু পুষিয়ে নেবার জন্যই আমাদের স্কুল অনলাইন স্কুলের ব্যবস্থা করেছে। তারই ধারাবাহিকতায় আমরা আজকে ক্লাস শুরু করব ক্লাস 10-এর বাংলা প্রথম পত্র আমাদের একটি কবিতার মাধ্যমে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা এবার আমাদের মূল পাঠে চলে যাই। আমাদের আজকের বিষয় বঙ্গবাণী কবিতা। দেখো, বঙ্গবাণী কবিতাটি লিখেছেন কবি আব্দুল হাকিম। তো প্রথমে আমরা দেখব বঙ্গবাণী কথাটির অর্থ কী। বঙ্গ কথাটির অর্থ হচ্ছে বাংলা এবং বাণী কথাটির অর্থ হচ্ছে ভাষা। তাহলে আমাদের এই বঙ্গবাণী কথাটির অর্থ হচ্ছে বাংলা ভাষা। আসো আমরা এবার জেনে নেই লেখক সম্পর্কে। আমাদের বঙ্গবাণী কবিতাটির লেখক হচ্ছে আব্দুল হাকিম। তো আমরা প্রথমে জানবো তার জন্ম এবং মৃত্যু সালটি নিয়ে, যেহেতু আমাদের জ্ঞানমূলক প্রশ্নে সাধারণত এই কথাটি এসে থাকে, এই প্রশ্নটি এসে থাকে। কবি আব্দুল হাকিম জন্মগ্রহণ করেন 1620 সালে এবং মৃত্যুবরণ করেন 1690 সালে। কবি আব্দুল হাকিম মধ্যযুগের একজন শ্রেষ্ঠ কবি। কবি আব্দুল হাকিমকে বলা হচ্ছে সপ্তদশ শতকের অন্যতম একজন কবি। সেই যুগের আমরা বলছি মধ্যযুগ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো মধ্যযুগ বাংলা সাহিত্যের যুগবিভাগ করা হয়েছে 3টি ভাগে। একটি হচ্ছে প্রাচীন যুগ। প্রাচীন যুগের সময়কালটা ছিল 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। মধ্যযুগ বলা হচ্ছে 1201 থেকে 1800 এবং বর্তমান বলা হচ্ছে 1801 থেকে এই চলমান যে সময়টাকে, এটাকে বলা হচ্ছে বর্তমান যুগ। তো এই 1201 থেকে এই যে 1800 সাল, এই সময়কার কবি হচ্ছে কবি আব্দুল হাকিম। এবং আব্দুল হাকিমকে বলা হচ্ছে মধ্যযুগের কবি, কেননা সেই সময় যে সময় কবি আব্দুল হাকিম এই বাংলা ভাষায় সাহিত্য চর্চায় ব্রতী হয়েছিলেন, সেই সময়টা ছিল বাংলা ভাষার সাহিত্য চর্চার জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সময়। কেননা এই সময়টাতে আরবি, ফার্সি, হিন্দি এই সমস্ত ভাষার প্রচলন ব্যাপকভাবে প্রচলিত ছিল। যে সমস্ত গ্রন্থই রচিত হয়েছে বেশিরভাগই হচ্ছে আরবি ফার্সি ভাষায়। আর কবি আব্দুল হাকিম এই সমস্ত কিছুকে একদিকে রেখে তিনি একটি স্বতন্ত্র ধারায়, অর্থাৎ বাংলা ভাষায়, বাংলা দেশের প্রতি অনুরক্ত হয়ে বাংলা ভাষার প্রতি কী হয়ে আবেগ আপ্লুত হয়ে বাংলা ভাষার প্রতি ভালোবেসে তিনি বাংলা ভাষায় সাহিত্য রচনায় কিন্তু তিনি মনোনিবেশ করেছিলেন। তারই ধারাবাহিকতায় আমাদের বঙ্গবাণী কবিতাতে তিনি লিখেছেন। এবং কী করেছেন কবি আব্দুল হাকিম, তার যে এই আদর্শ কিন্তু পরবর্তী প্রজন্মের কাছে একটি কালজয়ী আদর্শ হয়ে এখন পর্যন্ত রয়ে গেছে। তো শিক্ষার্থীবৃন্দরা, আমরা জানবো যে এই কবিতাটির মূল বিষয়টি। আসো আমরা এবার মূল পাঠে চলে যাই। আমরা এখানে বলছি, কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সে সবে কহিল মতে মনে হাবিলাস, তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তোষী আমি সর্বজন। দেখো শিক্ষার্থী বন্ধুরা, কবিতাটা কিন্তু একটু দুরূহ। কথাগুলো শুনে মনে হচ্ছে খুব কঠিন, কিন্তু আসলে কঠিন না। তোমরা আমার সঙ্গে যদি ক্লাসটা করো মনোযোগ দিয়ে, তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে এটা খুব কঠিন একটু ক্লাস না। তোমরা বোঝার চেষ্টা করো, খুব ভালোভাবে তোমরা খাতা কলম নিয়ে আমার সঙ্গে এই ক্লাসটা করো। এখানে বলছে কিতাব। কিতাব অর্থ সাধারণত আমরা জানি বই, কিন্তু এখানে কবি আব্দুল হাকিম বলছেন কোন বই? বাংলা ভাষায় লিখিত যে কোনো ধরনের বই, সেটা হতে পারে সাহিত্য, হতে পারে ইসলাম ধর্মের বইগুলো, সেগুলো হতে পারে। এখানে বলছেন যে বাংলা লিখিত বই। তাহলে কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, পড়িতে মানে পড়তে, যার মানে যাদের, নাহিক মানে নেই অভ্যাস। তাহলে বাংলা ভাষায় বই পড়তে যাদের কোনো অভ্যাস নেই, সে সবে কহিল মতে মনে হাবিলাস। সে সবে মানে কারা? সেই সমস্ত লোক যাদের বাংলা ভাষায় বই পড়া অভ্যাস নেই। সব কহিল মানে বলল, মতে কথাটির অর্থ হচ্ছে আমাকে, মতে মানে আমাকে, মনে হাবিলাস। হাবিলাস শব্দটির অর্থ হচ্ছে প্রবল ইচ্ছা, মনের প্রবল ইচ্ছা। তাহলে
সে সবে কহিল মতে মনে হাবিলাস মনে, সেই সমস্ত লোক আমাকে তাদের মনের প্রবল ইচ্ছার কথা জানালেন। কি ইচ্ছার কথা জানালেন? যে তারা বাংলা ভাষায় বই পড়তে চায়। আচ্ছা, সেজন্য কি করলেন? তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন। তে কাজে মানে কি? সেই কাজে বা সে কাজে বা সেজন্য। নিবেদি কথাটির অর্থ হচ্ছে নিবেদন করলাম, নিবেদন করলাম বাংলা করিয়া রচন, অর্থাৎ বাংলা ভাষায় বাংলা রচনা। অর্থাৎ সেই কাজে আমি নিজেকে নিবেদন করলাম বাংলা ভাষায় সাহিত্য রচনার জন্য। আচ্ছা, নিজ পরিশ্রম তোষী, নিজ পরিশ্রম তোষী, তোষী কথাটির অর্থ হচ্ছে তুষ্ট করি বা সন্তুষ্ট করি, সন্তুষ্ট করি আমি সর্বজন। সর্বজন মানে কি? সর্বসাধারণ বা সবার জন্য। আমি নিজে পরিশ্রম করলাম কি করবার জন্য? সবাইকে সন্তুষ্ট করবার জন্য। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই 4টি লাইনে কিন্তু একটি অর্থ প্রকাশ পাচ্ছে, সেটা একটু দেখো, তোমরা ভালো করে খেয়াল করো। যে কবি বলছেন যে যাদের বাংলা ভাষায় বই পড়বার অভ্যাস নেই, সেই সমস্ত লোক কবিকে তাদের মনের প্রবল ইচ্ছার কথা জানালেন। কোন ইচ্ছার কথা জানালেন? কবি যেন তাদের জন্য বাংলা ভাষায় সাহিত্য রচনা করেন। আর কবি সেজন্যই নিজেকে বাংলা ভাষায় সাহিত্য রচনা করবার জন্য নিজেকে নিবেদন করলেন। তারপর কি করলেন? সবাইকে সন্তুষ্ট করবার জন্য কবি এই সাহিত্য রচনায় মনোনিবেশ করলেন। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ। দেখো শিক্ষার্থীরা, এখানে বলছে যে আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, অর্থাৎ কবির আরবি ফার্সি ভাষার প্রতি কোনো রাগ নেই। দেশি ভাষা বুঝিতে ললাটে পুরে ভাগ। দেশি ভাষা মানে কি? বাংলা ভাষা বুঝিতে, বাংলা ভাষা বুঝতে, বুঝতে ললাটে, ললাট মানে কি? কপাল, পুরে ভাগ। এখানে বলছে দেশে পুরে ভাগ, অর্থাৎ আমরা যখন কোনো ভাষা কোনো ভাগ কথার অর্থ কিন্তু হচ্ছে ভাগ্য, কিন্তু এখানে বোঝাচ্ছে দেশি ভাষা বুঝতেই আমাদের যেখানে কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। তাই বলছেন কবি আরবি ফার্সি শাস্ত্রে কোনো রাগ নেই, দেশি বাংলা ভাষা বুঝতেই যাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। আরবি ফার্সি হিন্দি নাই দুই মত, অর্থাৎ আরবি ফার্সি হিন্দি ভাষার সাথে কবির কোনো দ্বিমত নেই। যদি বালিক হয়ে আল্লাহ নবীর সিফত, কেননা এই ভাষাতেই আল্লাহ এবং নবীজির সিফত কথাটির অর্থ হচ্ছে গুণকীর্তন। কেননা এই আরবি ফার্সি ভাষায় কিন্তু আল্লাহ নবীদের গুণকীর্তন করা হয়েছে। কবি বলছেন আরবি ফার্সি হিন্দি কবির কোনো দ্বিমত নেই, কেননা এই ভাষাতেই আল্লাহ নবীদের গুণকীর্তন করা হয়েছে। পরক্ষণেই দেখো কবি আবার বলছেন যেই দেশের যেই বাক্য কহে নরগণ, যে দেশে মানে কি? যে দেশের যে বাক্য মানে যে ভাষা, কহে মানে বলে, নরগণ মানে লোকজন। যে দেশের যে বাক্যই যে ভাষায় লোকজন কথা বলুক না কেন, সেই বাক্যে বোঝে প্রভু, সেই বাক্যে বুঝে প্রভু আপে নিরঞ্জন। আপে মানে হচ্ছে নিজে, আর নিরঞ্জন কথাটির অর্থ কিন্তু হচ্ছে নির্মল, কিন্তু আমরা এখানে কবি কিন্তু এখানে সৃষ্টিকর্তাকে নির্দেশ করেছেন। নিরঞ্জন কথার অর্থ যদিও নির্মল, কিন্তু এখানে সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে, সৃষ্টিকর্তা। তাহলে বলছে যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্যে বোঝে প্রভু আপে নিরঞ্জন। যে দেশে যে ভাষাতেই লোকজন কথা বলুক না কেন, সৃষ্টিকর্তা তাদের ভাষা সব কিছুই বোঝে। তারপর সর্ববাক্যে বোঝে প্রভু, সর্ববাক্য মানে কি? সব বাক্যে বোঝে প্রভু কিবা হিন্দুয়ানি, সব বাক্যে বোঝে প্রভু কিবা হিন্দুয়ানি। এই যে এখানে বলা হচ্ছে হিন্দুয়ানি, দেখো হিন্দুয়ানি কেন বলা হচ্ছে? বাংলা ভাষাকে তৎকালীন সময়ে কিন্তু হিন্দুয়ানি ভাষা বলে অবজ্ঞা করা হচ্ছে। সেই সময়ে কিছু কুসংস্কারাচ্ছন্ন উন্নাসিক লোক, যারা বাংলাকে হিন্দুর ভাষা বলে অবজ্ঞা করা হচ্ছে। এখন উন্নাসিক কাদের বলা হয়েছে? যারা বঙ্গদেশে জন্মগ্রহণ করেছেন অথচ বাংলা ভাষাকে অবজ্ঞা করছেন, তাদেরকে কবি সংস্কারাচ্ছন্ন উন্নাসিক বলে আখ্যায়িত করেছেন। তাহলে সর্ববাক্য বোঝে প্রভু কিংবা হিন্দুয়ানি, কারণ আল্লাহ বা প্রভু বা সৃষ্টিকর্তা হিন্দুর ভাষাকেও
বোঝেন। বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী, কেননা এই বাংলা ভাষাতে আমাদের জন্য অনেক হিতকর কথা বলা হয়েছে। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে কবি বলছেন মারফত ভেদে যার নাহিক গমন। এখানে বলছে মারফত ভেদ, অর্থাৎ কি আল্লাহকে জানার বা সৃষ্টিকর্তাকে যারা সত্যিকার অর্থে প্রকৃত অর্থে বোঝে না, প্রকৃত অর্থে বুঝতে ব্যর্থ সেই সমস্ত লোকদের কবি বলছেন মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে সেই সবে গণ। অর্থাৎ যারা সৃষ্টিকর্তাকে সত্যিকার অর্থে বুঝতে পারে না, তারাই বাংলাকে হিন্দুর অক্ষর বলে হিংসে করে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো কবি কি সুন্দর করে এই বঙ্গবাণী কবিতাটি লিখেছেন এবং বাংলাকে কিভাবে সেই সময়ে হেয় করা হতো, হিংসে করা হতো, কবি সে কথাই কিন্তু এই বঙ্গবাণী কবিতাটির মধ্যে তুলে ধরছেন। শিক্ষার্থীবৃন্দরা, এখন আমি তোমাদের কবিতাটি পুরোটা পড়াবো, তোমরা বই হাতে ধরবে এবং তোমরা আমার সঙ্গে কবিতাটি পড়বে। বঙ্গবাণী আব্দুল হাকিম। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সে সবে কহিল মতে মনে হাবিলাস। তে কাজী নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তোষী আমি সর্বজন। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটে করে ভাগ। আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখয়ে আল্লাহ নবীর সিফত। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বোঝে প্রভু আপি নিরঞ্জন। সর্ববাক্যে বোঝে প্রভু কিবা হিন্দু আনি, বঙ্গদেশে বাক্য কিবা যত ইতিবাণী। মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে সে সবে গণ। হিন্দুর অক্ষরে যে সবে বঙ্গেতে জন্মি, হিংসে বঙ্গবাণী, সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি। দেশি ভাষা বিদ্যে যার মনে না জুড়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ না যায়। পিতা মাতা মহক্রমে বঙ্গতে বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এখানে কবিতাটির অর্থ ভেঙে বুঝবো। অর্থাৎ কবিতাটির অর্থ বুঝবো, যে সবে বঙ্গেতে মানে যে সবে অর্থাৎ যে সমস্ত লোক বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, যে সমস্ত লোক বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন কিন্তু বাংলায় জন্মগ্রহণ করে বাংলা ভাষাকে হিংসে করছেন, কবি তাদেরকে নিয়ে সংশয় প্রকাশ করেছেন। কি সংশয় প্রকাশ করেছেন? সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। তাহলে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন কিন্তু বাংলা ভাষাকে অবজ্ঞা করছেন, কবি তাদের জন্ম পরিচয় নিয়ে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব ভোগ করেছেন। কবি তাদেরকে বলেছেন তাদের কাদের জন্ম, কবি তা নিয়ে সন্দিহান রয়েছেন। এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু কথাটি একটু ন জানি কথা বলা হচ্ছে। তা আমরা জানি কবির জন্ম কোথায়? কবির জন্ম হচ্ছে সন্দ্বীপে। আর এই যে কবিতার মধ্যে কিন্তু ন জানি ন চুরাই কথাগুলো এসে যাচ্ছে। এরপরে কবি বলছেন, কবি হুঁশিয়ার করে দিচ্ছেন তাদের জন্য, দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুড়ায়, অর্থাৎ দেশে জন্মগ্রহণ করে দেশের ভাষা যাদের পরাণ জুড়াতে পারে না, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ অনা যায়। কবি তাদেরকে নিজের দেশ ত্যাগ করে বিদেশে যাওয়ার পরামর্শ দিয়েছেন। নিজ দেশ ত্যাগ করে বিদেশ যাওয়ার পরামর্শ দিয়েছেন। তারপর কবি বলছেন, পিতামাতা মহক্রমে বঙ্গেতে বসতি। আমরা পিতামাতার সূত্রে অর্থাৎ বংশানুক্রমে কিন্তু আমরা এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। দেশি ভাষা উপদেশ মনে হিত অতি, অর্থাৎ কি এই দেশের ভাষাতে যত হিত উপদেশ আছে যা আমাদের প্রাণ জুড়িয়ে যায়, সেই সমস্ত এই বাংলা ভাষায় যত উপদেশ আছে, এই উপদেশ বাণীর মতো অন্য কোনো বাণী আর অন্য কোনো ভাষায় আমাদের প্রাণ কিন্তু জুড়াতে পারে না। তাই কবি বারবার বলেছেন এই দেশের ভাষার মতো আর কোনো ভাষায় হতে পারে না। কবি আব্দুল হাকিম এই বঙ্গবাণী কবিতাটির মধ্যে দিয়ে কিন্তু তার যে বাংলা ভাষার প্রতি গভীর অনুরাগ, গভীর প্রেম, এই কথাগুলো কিন্তু এখানে কিন্তু সুন্দরভাবে
উপস্থাপন করেছেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ বঙ্গবাণী কবিতাটি পড়লাম এবং বাংলা ভাষা সম্পর্কে ভাষা সম্পর্কে আমরা জানলাম। তো তোমাদের এই যে বঙ্গবাণী কবিতাটি দেওয়া থাকলো, তোমরা বাসায় ভালো করে পড়বে, কবিতার মানে অর্থ বুঝে বুঝে পড়বে এবং সেই সঙ্গে আমি তোমাদের পরবর্তী ক্লাসে এই বিষয়ে প্রশ্ন দিয়ে দেব। তোমরা বাসায় সুস্থ থেকে নিরাপদে থেকে বাংলা পড়াগুলো চালিয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অশেষ ধন্যবাদ আমার সাথে এই ক্লাসটি করবার জন্য। সুস্থ থাকো, বাড়িতে থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ তোমাদের সবাইকে।